আসসালামু আলাইকুম। আজ আমরা অষ্টম শ্রেণীর বই থেকে 2 বিঘা কবিতাটি পড়ব। যেহেতু আমার যান্ত্রিক ত্রুটির কারণে হোয়াইট বোর্ডে ক্লাস নিতে পারছি না, তাই আমরা হুবহু বই থেকে পড়ব। আশা করি আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। 2 বিঘা জমি কবিতাটি সম্পর্কে আমরা যদি একটু বেসিক কিছু কথা বলে নিই। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 বিঘা জমি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাহিনী কবিতা, অর্থাৎ একটি গল্প বা কাহিনীকে কেন্দ্র করে কবিতাটি লেখা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটি, অর্থাৎ এটি হচ্ছে একটি কাহিনী কবিতা এবং চিত্রা কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতায় বাংলার গ্রামীণ সমাজের দুর্বলের উপর সবলের অনাচার অবিচার নিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছেন, অর্থাৎ অসহায় দরিদ্রদের উপর যে প্রভাবশালীদের যে একটা দাপট, এটা এখানে এই কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। এই কবিতায় গরিব শ্রেণীর অসহায়ত্বের দিকটি দেখানো হয়েছে। এখানে একটি লোকের জমি জোর করে জমিদার দখল করে নেয়ার ঘটনা অতি নিপুণভাবে কবিতায় ছন্দে বলা হয়েছে, অর্থাৎ ওপেনের জমিটা দখল করে নেয়ার গল্প এখানে বলা হয়েছে। এই কবিতার উপর ভিত্তি করে একটি হিন্দি মুভি 2 বিঘা জমিন চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। আমরা যদি এই কবিতাটার একদম বেসিক কিছু ইনফরমেশন আমরা দেখে নিই, মানে কাহিনী সংক্ষেপ, অর্থাৎ 2 বিঘা জমি কবিতাটা আমরা যদি একটু কাহিনী সংক্ষেপটা পড়ে নেই। দেখুন, আমি একটু গল্পটার মূল সম্পূর্ণ কবিতার একটু কাহিনীটা আমি সংক্ষেপে পড়ি। 2 বিঘা কবিতার কাহিনী সংক্ষেপ, অর্থাৎ গরিব কৃষক ওপেন একজন প্রান্তিক কৃষক, একদম হতদরিদ্র একজন কৃষক। তার যে জমি জমা ছিল তার মধ্যে 2 বিঘা জমি ছাড়া সবই ঋণের দায়ে তাকে হারাতে হয়েছে, অর্থাৎ ঋণ পরিশোধ করতে করতে সব জমি তাকে হারাতে হয়েছে। শেষ সম্বলটুকু রয়েছে শুধু 2 বিঘা জমি। তার সম্বল এখন শুধু ভিটে মাটির এই 2 বিঘা জমি। কিন্তু ওপেনের কপাল খুবই খারাপ। তার এলাকার জমিদার বাবুর নজর পড়ে ওপেনের 2 বিঘা জমির উপর। বাবু ওপেনের জমি কিনতে চান। শুনে ওপেন বলে, রাজা, এই দেশের মালিক আপনি, জায়গার তো আপনার অভাব নেই, কিন্তু আমার এই জায়গাটি ছাড়া মরার মতো ঠাঁই নেই, অর্থাৎ আমার তো শুধু এই অল্পটুকু জায়গাটুকুই আছে। ওপেন 2 হাত জোর করে বাবুর কাছে ভিটে কেড়ে না নেয়ার অনুরোধ করে। এতে বাবু রেগে চোখ গরম করে চুপ করে থাকেন। নাছুরবান্দা বাবু 1.5 মাস পরেই মিথ্যা ঋণের দায়ে ওপেনের প্রতি ডিক্রি, অর্থাৎ আদালতের হুকুম জারি করেন এবং কি জমিটি আসলে কেড়ে নেন। ওপেন নিজের ভিটে ছেড়ে পথে পথে ঘুরে বেড়ায়। এভাবে 15 থেকে 16 বছর কেটে যায়। অনেক তীর্থস্থান শহর গ্রাম সে বিচরণ করে, অর্থাৎ ঘুরে বেড়ায়। তবু ওপেন তার 2 বিঘা জমির কথা বলতে পারে না, অর্থাৎ মাতৃভূমির কথা কেউ হয়তো বলতে পারে না, অর্থাৎ নিজের গ্রামের কথা সে বলতে পারে না। তাই মাতৃভূমির টানে ওপেন একদিন নিজ গ্রামে ফিরে আসে। গ্রামে এসে নিজ বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে দেখে বাড়ির আগের কোনো চিহ্ন নেই, অর্থাৎ ওপেনের রেখে যাওয়া কোনো চিহ্নই আর নেই। ওপেনের মন বিষণ্ণ হয়ে পড়ে। তার ভিটেটা ছিল নিজ ঐতিহ্যে ভুলে অন্য রূপ ধারণ করছে, অর্থাৎ ওপেনের থাকা অবস্থায় ভিটেটার যেরকম রূপ ছিল এটা এখন পরিবর্তন হয়ে গেছে। নিজের বাড়িতে এসে ওপেন স্মৃতিকাতর হয়ে পড়েন, অর্থাৎ এই কী করেন, স্মৃতিকাতর হয়ে যান, স্মৃতিগুলো সব বারবার স্মরণ করতেছে। তার চোখে জল ভরে যায়, অর্থাৎ তার চোখ দিকে জল আসছে। অবশেষে তার ছেলেবেলার সেই আম গাছটির দিকে চোখ পড়ে, অর্থাৎ ওপেনের একটি লাগানো আম গাছ অবশিষ্ট রয়ে গেছে এবং এটার দিকে চোখ পড়ে। স্মৃতিময় আম গাছটি দেখে তার মনের ব্যথা দূর হয়ে যায়, অর্থাৎ ওপেনের মনের ব্যথা দূর হয়ে যায়। আম গাছটির নিচে বসে সে ভাবতে থাকে ছেলেবেলার কথাগুলো। তখন হঠাৎ করে কুলের কাছে 2টি আম ঝরে পড়ে। ক্ষুধার্ত ওপেন ভাবে আম গাছটি তাকে চিনতে পেরে 2টি আম তাকে উপহার দিয়েছে। কিন্তু আম 2টি হাতে নিতেই বাগানের মালি, অর্থাৎ যে বাগান দেখাশোনা করে, লাঠি হাতে এসে ওপেনকে গালিগালাজ করে। ওপেনকে ধরে রাজার কাছে নিয়ে যায়। বাবু তখন, অর্থাৎ যে রাজা, অর্থাৎ যে বাবু, অর্থাৎ যে জমিদার, তখন মাছ ধরতেছিলেন। মালির কথা কাছে সব শুনে বাবু রেগে ওপেনকে বকা দেন, অর্থাৎ বকাঝকা করেন এবং মারতে চান। ওপেন কাতর হৃদয়ে বাবুর কাছে আম 2টো ভিক্ষা চায়, অর্থাৎ তার কাছে যে 2টা আম পড়েছে গাছ থেকে এগুলো ভিক্ষা চান। কিন্তু বাবু ওপেনকে সাধুবেশী চুর বলে উল্লেখ করেন। এতে ওপেন হতভম্ব হয়ে যায়।
চুর উপাধি শুনে উপেনের চোখ দিয়ে ভাগ্যের নিষ্ঠুরতা ও পরিহাসের কথা মনে পড়ে অশ্রু গড়িয়ে পড়ে। অর্থাৎ আমার এটাই ছিল আমার কপালে। এটা ছিল কাহিনী সংক্ষেপ। এখন আমরা বই থেকে হুবহুব কবিতাটা পড়ব। আচ্ছা, এই যে আমরা প্রথমে আমরা একটা চিত্র দেখি, যে একটা আম গাছ, এখানে হচ্ছে চিত্র দেখা যাচ্ছে ওপেন, এটা হচ্ছে দরিদ্র ওপেন, আর এই যে অর্থাৎ দরিদ্র কৃষক ওপেন, আর হচ্ছে এটা হচ্ছে জমিদার। অর্থাৎ এক কবিতার মধ্যে কখনো ওনাকে বাবু বলা হয়েছে, কখনো রাজা, অর্থাৎ তিনি হচ্ছে জমিদার। এই আমরা একটা দেখছি নদী, এবং এর পিছনে যে আসে এটা হচ্ছে পারিষদের সদস্যতা চেলা, রাজার চেলা বা সাঙ্গপাঙ্গ বলতে পারি। আচ্ছা, এই হচ্ছে বাগান, এখানে 5 রঙের পাতা বিভিন্ন কিছু আছে। এবার আমরা মূল কবিতাটা পড়তে থাকি। 2 বিঘা জমি, কবিতাটি আগেই বলি একটি কাহিনী কবিতা, এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা কবিতাটা পড়ি। শুধু বিঘে 2 ছিল মোর বই, আর সবই গেছে ঋণে। অর্থাৎ 2 বিঘে অর্থ হচ্ছে জমির পরিমাণ বিশেষ। এই বিঘে শব্দের অর্থ হচ্ছে জমির পরিমাণ বিশেষ। অর্থাৎ আর এই মোর শব্দের অর্থ হচ্ছে আমার, ভূমি শব্দের অর্থ হচ্ছে ভূমি, চাষের জমি, অর্থাৎ তার বিটা বাড়ির কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ চাষের জমি, আর সবই গেছে ঋণে। দেখুন, অর্থাৎ ওপেন বলতেছে, এই যে ওই ওপেন, সে বলতেছে শুধু বিঘে 2 ছিল মোর বই, অর্থাৎ শুধুমাত্র 2 বিঘা, মানে 2 বিঘা জমি আমার জমি, মানে লাস্ট 2 বিঘা জমি ছিল আমার বই, মানে ভূমি বা মাটি, আর সবই গেছে ঋণে। অর্থাৎ আমার যত জমি ছিল, যা কিছু ছিল, সব ঋণ পরিশোধ করতে করতেই চলে গেছে। শেষ পর্যন্ত শুধু আছে কি এই 2 বিঘা জমি। ঠিক আছে। বাবু, অর্থাৎ এই যে উনি হচ্ছে বাবু, অর্থাৎ জমিদার। বাবু বলিলেন, বুঝেছো ওপেন? এই ওপেন হচ্ছে, আবারও বলি, ওটা হচ্ছে ওপেন, অর্থাৎ চরিত্র। এই দুজনকে মূলত সবটা লেখা। এ হচ্ছে ওপেন, এ জমি লইব কিনে। অর্থাৎ বলতেছে তোমার এই 2 বিঘা জমিটাও আমি কিনে নিব, অর্থাৎ তোমার এই জমিটাও কি কিনে নিব, বাবু বলছেন। তাহলে আমার কি, এই যে ওপেন বলতেছে, মানে গল্পটা মানে কবিতাটা শুরু হয়েছে, শুধু 2 বিঘা ছিল মোর বই, অর্থাৎ 2 বিঘা ছিল অবশিষ্ট জমি, অর্থাৎ ভূমি, সবই গেছে ঋণ, অর্থাৎ ঋণ পরিশোধ করতে সবই চলে গেছে। কিন্তু বাবু বলতেছে, এই বুঝেছো ওপেন, এ জমিও লইব কিনে, অর্থাৎ তোমার এই 2 বিঘা জমিও আমি কিনে নিব। কহিলাম, মানে বললাম, আমি মানে ওপেন, এই আমি বলতে হচ্ছে ওপেন, আর তুমি হচ্ছে এই জমিদার, তুমি হচ্ছে জমিদার। ভূস্বামী অর্থ হচ্ছে জমির মালিক বা জমিদার। ভূমির অন্ত নেই, অর্থাৎ শেষ নেই। এই কথা শুনে এই যে ওপেন বলতেছে, তুমি হচ্ছে জমিদার, অনেক জমির মালিক, তোমার তো জমির অন্ত নেই, অর্থাৎ জমির তো শেষ নেই। চেয়ে দেখো মোর, এটা ওপেন বলতেছে, চেয়ে দেখো মোর মানে হচ্ছে আমার, আছে বড় জোর, অর্থাৎ সামান্যটুকু, মাত্র এইটুকু, বড় জোর মানে এইটুকু, সামান্যটুকু, মরিবার মতো ঠাই বলতে বোঝাচ্ছে কি, আমরা মৃত্যুর পরে যে কবর দেই না মানুষকে, মৃত্যুর পরে যে কবর দেওয়ার জন্য যে অল্প একটু জায়গা থাকে, আমার শুধু সেই জায়গাটুকু আছে। আর 2 বিঘা বলতে কিন্তু অল্পটুকু জায়গা এরকম না, মূলত বোঝাচ্ছে সামান্য জমি, অর্থাৎ জমিদারের এত পরিমাণ জমি, অনেক জমির তুলনায় এই 2 বিঘা, মানে ওপেনের 2 বিঘাতে একদম সামান্য জমি, এটাই বলছে অল্প জমি। অর্থাৎ চেয়ে দেখো মোর, আমার আছে বড় জোর, মানে মাত্র এইটুকু, মরিবার মতো ঠাই, অর্থাৎ মারা যাওয়ার পরে যে ঠাই দেওয়া হয় কবর, এই অল্প সামান্যটুকু আছে, অর্থাৎ জমিদারের জমির তুলনায় তার একদম সামান্য জমি আছে, এটাই বোঝাচ্ছে এখানে, মরিবার মতো ঠাই। শুনে রাজা, অর্থাৎ রাজা বলতে এই বাবু, অর্থাৎ জমিদার। রাজা কহে মানে বলে, বাপু মানে এই ওপেনকে বলতেছে, বাপু জানো তো হে করেছি বাগান খানা, অর্থাৎ তুমি তো জানো আমি একটা বাগান বাড়ি করতেছি, একটা সুন্দর করে একটা বাগান বাড়ি করেছি। পেলে মানে তোমার জমিটা যদি পাই, 2 বিঘা যদি পাই, পেলে 2 বিঘে, মানে তোমার যদি 2 বিঘা পাই, প্রস্থে ও দিগে মানে হচ্ছে দৈর্ঘ্যে বা লম্বায়, দৈর্ঘ্য এবং প্রস্থে সমান হইবে টানা, অর্থাৎ সমান হবে। এই যে তখন একটা ধরেন জমি আছে, এরকম একটা জমি আছে, এখন এই জমির যদি অল্প একটু জায়গা অন্য কারো হয়ে থাকে, তাহলে জমিটা কিন্তু দেখতে সুন্দর হয় না। এই অল্পটুকু জমি ধরেন ওপেনের জমি, তাহলে এই জমিটাও যদি কেড়ে নেওয়া যায় বা কেনা যায়, তাহলে কিন্তু তার দৈর্ঘ্য প্রস্থ জমিটা সুন্দর হবে, এটাই বলছে। পেলে 2 বিঘা, অর্থাৎ ওপেনের 2 বিঘা জমি যদি পাই, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থে সমান হইবে টানা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, সুন্দর হবে, সমান হবে। ওটা দিতে হবে, অর্থাৎ তোমার 2 বিঘাও দিতে হবে, বলতেছে ওটা দিতে হবে, মানে তোমার 2 বিঘাও দিতে হবে।
কহিলাম তবে বক্ষে জড়িয়া প্রাণী, বক্ষে মানে বুকে, জড়িয়ে জোর করে, পানি অর্থ হচ্ছে প্রাণী, এই পানি অর্থ হচ্ছে হাত। দেখুন এই যে বুকে হাত জোর করে, এই যে বুকে হাত জোর করে, এই অর্থাৎ কহিলাম তবে মানে তখন, মানে কি ওপেন বলতেছে, কহিলাম তবে মানে তখন বুকে জড়াইয়া প্রাণী, বক্ষে মানে বুকে, জড়িয়া পানি অর্থাৎ হাত, অর্থাৎ বুকে হাত নিয়ে এইভাবে অনুনয় বিনয় করতেছে। সজল চোখে, সজল শব্দের অর্থ হচ্ছে জলপূর্ণ, ভিজা বা অশ্রুপূর্ণ। সজল চোখে অর্থাৎ ওপেন, সজল চোখে অর্থাৎ জলপূর্ণ চোখে, করুণ রক্ষে বলতে গরিবের বিটাখানি, করুণ রক্ষে অর্থাৎ রক্ষা করুন, করুণ রক্ষে মানে রক্ষা করুন, মানে এই জমিদারকে ওপেন বলতেছে রক্ষা করুন গরিবের বিটেখানি, বিটেখানি হচ্ছে বসত বাড়ি, অর্থাৎ আমার এই 2 বিঘি জমিটা রক্ষা করুন, আমাকে বিটে বাড়িটা রক্ষা করুন। সপ্তম পুরুষ অর্থাৎ 7 পুরুষ, অর্থাৎ 7 প্রজন্ম, অর্থাৎ বাবার বাবা, তার বাবা, এরকম করে করে 7 প্রজন্ম। সপ্তম পুরুষ মানে 7 পুরুষ, যেথায় মানুষ অর্থাৎ যেখানে মানুষ, অর্থাৎ মানুষ হয়েছে, যেখানে বসবাস করেছে, বেঁচে ছিল, অর্থাৎ যেখানে বসবাস করেছে, যে মানুষ হয়েছে, সে মাটি অর্থাৎ সেই বাড়িটা, অর্থাৎ সেই 2 বিঘা জমি সোনার বাড়া। এই সোনার বাড়া, বাড়া অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, এই বাড়া শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, এই বাড়া শব্দের অর্থ হচ্ছে কি বৃদ্ধি পাওয়া। এখানে সোনার বাড়া বলতে বলতে সোনার চেয়েও দামি, অর্থাৎ সোনার চেয়ে অনেক দামি, অর্থাৎ সোনার মাটিটা হচ্ছে কি সোনার মতোই মূল্যবান বা সোনার চেয়েও বেশি মূল্যবান, অর্থাৎ যেই সপ্তম পুরুষ যেখানে 7 পুরুষ বসবাস করছে ওইটা কি আছে সোনার চেয়েও দামি। তারপর বলছে দৈন্যের দায়ে, দৈন্য অর্থ হচ্ছে অভাব বা দারিদ্রতার কারণে, দায়ে অর্থাৎ কারণে, দায়ে অর্থ কারণে, দৈন্য হচ্ছে অভাব বা দারিদ্রতার কারণে বেচিব মানে বেচে দিব মায়ে, মায়ে মানে কি এই মা বলতে জমিকে বলছে, আমি কি অভাবের কারণে আমার মাকে বিক্রি করে দিব অর্থাৎ জমিকে বিক্রি করে দেবো, এমনই লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী ছাড়া হচ্ছে দুর্ভাগা, ভাগ্যহীন, আমি কি এতই ভাগ্যহীন, এতই দুর্ভাগা যে দরিদ্রতার কারণে মাকে বিক্রি করে দেবো অর্থাৎ জমিটাকে বিক্রি করে দিব। আখি করে লাল, আখি মানে হচ্ছে চোখ, করে লাল, রাজা তখন চোখ লাল করে অর্থাৎ চোখ রাঙিয়ে লাল করে, রাজা, রাজা মানে হচ্ছে জমিদার বা জমিদার। ক্ষণকাল মানে কিছু সময়, রহিল মৌনভাবে অর্থাৎ চুপচাপ, মৌনভাবে চুপচাপ, কথাহীন বা এরকম, অর্থাৎ এই কথা শুনে, অর্থাৎ যখন সে বেচতে আগ্রহী না ওপেন, তখন সে রাজার চোখ লাল করে করে কি কিছুক্ষণ কি করছে চুপচাপ ছিল। তারপর বলছে কহিল শেষে, তারপর চুপচাপের শেষে, কহিল শেষে একটু পর বলো, কুর হাসি হেসে, কুর মানে হচ্ছে নিষ্ঠুর হাসি বা নির্দয় হাসি হেসে, মানে নির্দয় হাসি হেসে বলে বা নিষ্ঠুর হাসি হেসে বলে, আচ্ছা সে দেখা যাবে, বলতেছে এটা পরে দেখা যাবে, পরে দেখে নিব না, পরে কি হয় এটা পরে দেখে নিব, অর্থাৎ দেখা যাবে পরে, অর্থাৎ পরে দেখা যাবে। আমরা প্রথম পার্টে আজকে পর্যন্ত এতটুকু রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজ আমরা 2 বিঘা জমি কবিতার দ্বিতীয় পার্ট শিখব, অর্থাৎ 89 পৃষ্ঠা, আমরা 89 পৃষ্ঠাটা পড়ব। আমরা শুরু করি। পরে 2 মাস দেড়ে অর্থাৎ 1.5 মাস শেষে, অর্থাৎ 1.5 মাস পর বিটে মাটি ছেড়ে বাহির হইনু, হইনু মানে হয়েছি পথে, অর্থাৎ উপেনের জমিটা 1.5 মাস পরে কি করছে রাজা দখল করে নিয়েছে। পরে 1.5 মাস দেড়ে অর্থাৎ 1.5 মাস পরে বিটে মাটি ছেড়ে অর্থাৎ ছেড়ে দিতে হয়েছে, বাহির হয়েছি হইনু পথে অর্থাৎ পথে, হয়েছি পথে অর্থাৎ বাহির হয়েছে, অর্থাৎ ওপেনের জমিটা কি করছে 1.5 মাস পরে কি দখল করে নিয়েছে রাজা, অর্থাৎ এই জন্য সে পথে বের হয়েছে। কইল ডিক্রি, ডিক্রি মানে হচ্ছে আদালতের হুকুম। আমরা এরকম বাংলা মুভিতে দেখি না যে বস্তি দখল করার সময় এরকম যখন বস্তি দখল করতে চাই তখন আদালতের একটা নোটিশ নিয়ে যায়, এই হচ্ছে আদালতের নোটিশ, এই জমির মালিক এখন থেকে আমরা, অর্থাৎ এই মিথ্যে জমির যে হুকুম, আদালত থেকে যে হুকুম নিয়ে আসে, অর্থাৎ এটাকেই বলতেছে করিল ডিক্রি, অর্থাৎ আদালতের হুকুম, অর্থাৎ আমার উপর আদালতের হুকুম জারি করছে, এই যে এরকম সকলই বিক্রি, অর্থাৎ আমি সব বিক্রি করে দিছি মিথ্যা দেনার ক্ষতে, ক্ষতে শব্দ হচ্ছে ঋণের দলিল বা ঋণপত্র, অর্থাৎ ক্ষতে, অর্থাৎ আমি আমার নামে একটা মিথ্যা দলিল বানিয়ে, অর্থাৎ এখানে দেখাইতেছে যে আমি আমার দেনার কারণে, অর্থাৎ আমার জমি অর্থাৎ পাওনা পরিশোধ করার জন্য, ঋণ পরিশোধ করার জন্য আমার সব তার কাছে কি রাজার কাছে বিক্রি করে দিয়েছি, এটাই বলছে। অর্থাৎ আদালতের হুকুম জারি করছে কি, অর্থাৎ মিথ্যা দেনের খাতে, অর্থাৎ মিথ্যা দেনের ঋণপত্র দেখাইয়ে বলতেছে যে আমি আমার ঋণ পরিশোধ করার জন্য কি সবটা বিক্রি করে দিয়েছি। এবার দেখুন, এটা হয়তো তোমরা এই 2টা লাইন ভাব সম্প্রসারণে পড়ে আসছো, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাব সম্প্রসারণে পড়ছো। এ জগতে হাই সেই বেশি চাই,
অর্থাৎ এই জগতে হাই সেই বেশি চাই যার আছে বুড়ি বুড়ি। এই বুড়ি বুড়ি শব্দের অর্থ হচ্ছে প্রচুর, অর্থাৎ এই জগতে সেই বেশি চাই যার প্রচুর পরিমাণে কি আছে, অর্থাৎ যার যত আছে সে আরও চাই। এরপর দেখো রাজার হস্ত, হস্ত শব্দের অর্থ হচ্ছে হাত। রাজার হস্ত, হস্ত শব্দের অর্থ হচ্ছে হাত। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি। কাঙ্গাল শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব বা দরিদ্র, দন চুরি। পরীক্ষা আসবে কার হস্ত? রাজার হস্ত। কি করে চুরি? সমস্ত কাঙ্গালের দন, অর্থাৎ কাঙ্গালের অর্থাৎ গরিবের দন। আমরা কিন্তু বাস্তব জীবনে দেখবো গরিব অসহায় মানুষের এরকম টাকাগুলো কিন্তু মানুষ মেরে খায়। এই যেমন গরিব মানুষের টাকাগুলো খেয়ে খেয়ে কিন্তু অনেকে বড়লোক হয়, কোটিপতি হয়। এটা আমরা কিন্তু বাস্তব জীবনে সবচেয়ে বেশি এরকম কাঙ্গালদের দন চুরি করে কারা? অর্থাৎ বড়লোকরা। অর্থাৎ দেখো রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এরপরে মনে ভাবিলাম মুরে ভগবান। মনে ভাবিলাম অর্থাৎ ওপেন বলতেছে মনে মনে ভাবিলাম, মুরে মানে আমাকে, মুরে মানে আমাকে, ভগবান মানে সৃষ্টিকর্তা, ভগবান মানে কি সৃষ্টিকর্তা, রাখিবে না মুখ গর্তে। মুখ গর্তে হচ্ছে মুখের ক্ষুদ্র গহ্বর, শব্দ অর্থে দেয়া আছে মুখ গর্তে হচ্ছে মুখের ক্ষুদ্র গহ্বর, অর্থাৎ ক্ষুদ্র স্বার্থ, অর্থাৎ ছোট জিনিস। অর্থাৎ এখানে ওপেন নিজেকে সান্ত্বনা দিয়ে বলছে, অর্থাৎ আমার 2 বিঘা জমি নিয়ে গেছে, ছোট একটা জিনিস নিয়ে গেছে, এর জন্য সৃষ্টিকর্তা আমাকে কি করবে না? আটকে রাখবে না। দেখুন ওপেন বলতেছে আমাকে সৃষ্টিকর্তা ক্ষুদ্র স্বার্থের জন্য অর্থাৎ ক্ষুদ্র 2 বিঘার জন্য আটকে রাখবে না, এর জন্য আমার বিনিময়ে অনেক কিছু দিবে। আমরা যখন কোনো কিছু হতাশ হয়ে যায়, আমাদের কোনো কিছু চুরি হয়ে যায় অথবা কোনো কিছু যখন নিয়ে যায়, আমরা তখন বলি না যে আচ্ছা এটা নিয়ে গেছে সমস্যা নেই, আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে আরো বড় কিছু দিবে, সৃষ্টিকর্তা এর বিনিময়ে আমাকে বড় কিছু দিবে। এটাই ওপেন বলতেছে যে মনে মনে ভাবলাম যে এই সৃষ্টিকর্তা আমাকে কি ক্ষুদ্র মোহ গর্ত মানে ক্ষুদ্র গর্ত ক্ষুদ্র জিনিস আমার থেকে কেড়ে নিয়েছে 2 বিঘা জমি, তার বিনিময়ে আমার কাছে আরো বড় কিছু দিবে, এর জন্য আমাকে আটকে রাখবে না, এটাই বলতেছে। তাই লিখে দিল, লিখে দিল মানে লিখে দিল, সৃষ্টিকর্তাকে বলতে তাই সৃষ্টিকর্তা লিখে দিল বিশ্ব নিখিল। বিশ্ব নিখিল শব্দের অর্থ হচ্ছে গোটা পৃথিবী বা গোটা দুনিয়া। বিশ্ব নিখিল শব্দের অর্থ হচ্ছে গোটা পৃথিবী বা গোটা দুনিয়া 2 বিঘার পরিবর্তে। অর্থাৎ এখন আমাকে আগে তো আমি 2 বিঘা জমির মধ্যেই ছিলাম, এখন 2 বিঘার পরিবর্তে গোটা পৃথিবী আমাকে কি করছে? লিখে দিয়েছে। এখন আমি রাস্তায় ঘুমাতে পারি, রাস্তাঘাট ট্রেন লাইন রেল লাইন যেখানে মন চায় সেখানে ঘুমাইতে পারি। যেমন আমরা পাগলকে দেখি, তারপরে এইরকম একেবারে হতদরিদ্র যাদের ঘর বাড়ি না, এরা দেখে না রাস্তা যেখানে সেখানে ঘুমাইতে পারে, তার মানে তাদের কি পুরা পৃথিবীটাই এখন তাদের। এটাই বলতেছে এখন ওপেন বলতেছে এই যে তাই কি করছে 2 বিঘা জমি অর্থাৎ 2 বিঘা জমির পরিবর্তে পুরা পৃথিবীটা এখন তাকে লিখে দিয়েছে। তারপর দেখি সন্ন্যাসী বেশে, অর্থাৎ সন্ন্যাসী হচ্ছে যে ব্যক্তি সংসার ধর্ম ত্যাগ করে দিয়েছে, বিয়ে শাদী করবে না, সংসার ধর্ম ত্যাগ করে যে একদম মানে জঙ্গলে বনে টনে কোথাও মানে ধ্যানমগ্ন থাকে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধু শিষ্য। পরীক্ষা আসবে কিসের বেশে? সন্ন্যাসীর বেশে। ফিরি দেশে দেশে হইয়া সাধু শিষ্য, কিসে কার শিষ্য? সাধুর শিষ্য, অর্থাৎ গুরুর শিষ্য হয়ে আমি কি করি? দেশে দেশে ঘুরে বেড়াই, দেশে দেশে কি করি? ঘুরে বেড়াই। অর্থাৎ কত হেরিলাম, হেরিলাম শব্দের অর্থ হচ্ছে দেখিলাম। কত হেরিলাম, হেরিলাম শব্দের অর্থ হচ্ছে দেখিলাম। মনোহর, মনোহর শব্দের অর্থ হচ্ছে অতি সুন্দর, মনোহর শব্দের অর্থ হচ্ছে অতি সুন্দর। দাম, দাম অর্থ হচ্ছে পবিত্র স্থান বা তীর্থস্থান, অর্থাৎ ধর্মীয় বিভিন্ন তীর্থস্থান আছে, যেমন হিন্দুদের আছে, মুসলমানদের আছে, যেমন আমরা বিভিন্ন দর্শনীয় স্থান আছে না, তীর্থস্থান যেগুলো আছে, মাজার হোক অথবা যেরকম মক্কা মদিনা এরকম যাই না আমরা এরকম হজ করতে, এগুলো হচ্ছে পবিত্র স্থান। তেমনি কত হেরিলাম, কত দেখিলাম, মনোহর অতি সুন্দর, দাম মানে পবিত্র স্থান বা তীর্থস্থান, কত মনোরম, মনোরম শব্দের অর্থ হচ্ছে অতি সুন্দর দৃশ্য, অর্থাৎ আমি কত তীর্থস্থান দেখিলাম, কত সুন্দর সুন্দর দৃশ্য দেখিলাম। ভূদরে, ভূদর, ভূ অর্থ হচ্ছে ভূমি, দর মানে ধরে রাখে, ভূমিকে যে ধরে রাখে অর্থাৎ পাহাড় বা পর্বত। ভূদর অর্থ কি? পাহাড় বা পর্বত, ভূমিকে ধরে রাখে যে অর্থাৎ পাহাড় পর্বত। ভূদরে সাগরে, সাগর তো আমরা চিনি, পাহাড় পর্বত সাগর। বিজন অর্থ হচ্ছে কি? নির্জন, আর এখানে বন অর্থে ব্যবহৃত হচ্ছে, বন তো নির্জন থাকে। এই যে পাহাড় সাগর বিজন। নগরভত্ত শহরে, যখন যেখানে ভ্রমী, ভ্রমী অর্থ ভ্রমণ করা, অর্থাৎ আমি যখন যেখানে ভ্রমণ করি আমি কি কি দেখলাম? অনেক সুন্দর পবিত্র তীর্থস্থান দেখলাম, মনোরম দৃশ্য দেখলাম। ক্লিয়ার? অর্থাৎ বলতেছে আমি অনেক সাগর, অনেক পাহাড়, অনেক বন, অনেক শহর ভ্রমণ করেছি, তবু নিশি রাতে, নিশি অর্থ হচ্ছে রাত,
দিনে, নিশি দিনে, দিনে অর্থ হচ্ছে দিন, অর্থাৎ রাত দিন, অর্থাৎ রাত দিন বলিতে পারি না, অর্থাৎ কোনো প্রকারে বলিতে পারি না সেই 2 বিঘা জমি। আমরা সিম্পল, আমরা যতই দূরে থাকি আমাদের নিজের মাকে কি বলতে পারি, আমরা যতই মানে যেই দেশে থাকি নিজের মাতৃভূমিকে কখনো বলতে পারি, তেমনি সে তার জমিকে কি করতে পারে না, বলতে পারে না। তারপরে দেখো হাটে মাঠে বাটে, হাটে তো আমরা চিনি মাঠ, হাট মানে হাট বাজার, মাঠে বাটে অর্থ হচ্ছে পথে, হাটে মাঠে বাটে মানে পথে, এই মতো কাটে 15 এই যে বছর 15-16, এইভাবে আমাদের 15-16 বছর কাটে, অর্থাৎ ওপেন এইভাবে মানে সন্ন্যাসী বেশে দেশে ঘুরে ঘুরে 15-16 বছর কেটে ফেলেছে, অর্থাৎ 15-16 বছর অলরেডি কেটে গেছে। একদিন শেষে, অনেক দিন পরে, একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো, বড়ই মানে অনেক, বাসনা মানে হচ্ছে ইচ্ছা, অর্থাৎ দেশে অর্থাৎ নিজের গ্রামে অনেক দিন পর একদিন কি তার নিজ গ্রামে ফিরে যাওয়ার জন্য ইচ্ছা হলো। ঠিক আছে, তারপরে নমো নমো নমো, নমো 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 এই সম্পূর্ণটার অর্থ হচ্ছে নমস্কার। যেমন আমরা যখন কোনো একটা ক্লাসরুমে অথবা কোনো একটা নতুন জায়গায় যাই, সবাইকে দেখলে যেরকম সালাম দেয়, ঠিক এরকমই নমো 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 অর্থ হচ্ছে নমস্কার, অর্থাৎ সালাম দেয়া বা নমস্কার দেওয়া। সুন্দরী মম, মম মনে হচ্ছে আমার, সুন্দরী আমার, জননী বঙ্গভূমি, পরীক্ষা আসবে, তাহলে কি জননীকে বঙ্গভূমিকে কি করছে, জননী মনে হচ্ছে জননী, অর্থাৎ তার জমিকে বা গ্রামকে বলতেছে, অর্থাৎ নমস্কার, অর্থাৎ সে তখন অনেক বছর পর তার গ্রামে যাচ্ছে, তখন তার কি করছে, নমস্কার জানাচ্ছে, অর্থাৎ জননী বঙ্গভূমি, জননীকে কি করছে, বঙ্গভূমিকে কি করছে, জননীর সাথে তুলনা করে, তার এই যে দেশ গ্রামকে অর্থাৎ তার দেশকে কিসের সাথে তুলনা করছে, জননীর সাথে, অর্থাৎ মায়ের সাথে। ক্লিয়ার? বঙ্গভূমি। গঙ্গার তীর, দেখো গঙ্গার তীর, গঙ্গা হচ্ছে গঙ্গা নদী, গঙ্গার তীর মানে গঙ্গা নদী, গঙ্গার তীর মানে কি, গঙ্গা নদী, অর্থাৎ গঙ্গা নদী, গঙ্গার তীর, গঙ্গা তো চিনি আমার হিন্দু ধর্মে, কিন্তু এটা একটা কি পবিত্র, অর্থাৎ গঙ্গাতে গোসল করলে তারা পবিত্র মানে হয়ে যায়, এরকম হিন্দু ধর্মে যারা আছে তারা কিন্তু এরকম ইয়ে করে, গঙ্গার তীর অর্থাৎ এটা পবিত্র স্থান হিসেবে তারা মানে চিন্তা করে। গঙ্গার তীর অর্থাৎ গঙ্গা নদীর তীর। স্নিগ্ধ সমীর, স্নিগ্ধ অর্থ হচ্ছে ঠান্ডা, স্নিগ্ধ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা, সমীর অর্থ হচ্ছে বাতাস, অর্থাৎ ঠান্ডা বাতাস, নদীর পাড়ে যখন আমরা বসি একদম ঠান্ডা, হৃদয় জুড়ে যায় না ঠান্ডা বাতাস। জীবন জুড়ালে তুমি, অর্থাৎ আমার জীবন জুড়ায় গেল, অর্থাৎ মন ভরে গেল, অর্থাৎ আমার নদীর পাড়ে বসলে যেমন আমার মন ভরে যায় না, এরকম এরকম গঙ্গার তীর, তাহলে কিসের তীর, গঙ্গার তীর, পরীক্ষা আসবে। স্নিগ্ধ সমীর, তাহলে সমীরটা মানে বাতাসটা কিরকম, স্নিগ্ধ ঠান্ডা। জীবন জড়ালে তুমি, অর্থাৎ জীবনটা জুড়িয়ে দিলে, অর্থাৎ মনটা ভালো করে দিলে। অবারিত মাঠ, অবারিত শব্দের অর্থ উন্মুক্ত, অর্থাৎ খোলা মাঠ, অর্থাৎ মুক্ত মাঠ, অবারিত হচ্ছে উন্মুক্ত খোলা মাঠ বা মুক্ত মাঠ। গগন ললাট, গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ, গগন শব্দের অর্থ কি, আকাশ, ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল, অর্থাৎ আকাশ কপাল, অর্থাৎ আকাশ কি কোনোদিন কপালে ওঠে এরকম না, বিষয়টা হচ্ছে আকাশের দিকে তাকিয়ে, অর্থাৎ আকাশের কপাল, অর্থাৎ আকাশ, গগন ললাট হচ্ছে আকাশের দিকে তাকিয়ে। চুমে অর্থাৎ চুমু খাওয়া, চুমে অর্থ চুমু খাওয়া, তো মানে হচ্ছে তোমার। পদধূলি অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে, অর্থাৎ উপেন আকাশের দিকে তাকিয়ে, অর্থাৎ ভূমিকে বলতেছে তোমার পায়ে পড়ে চুমু খাই, এরকম আকাশের দিকে তাকিয়ে এই কথাটা বলতেছে, তোমার পায়ে পড়ে কি চুমু খাই, যেমন আমরা মার পায়ে পড়ে আদর মানে চুমু খাই, অথবা মায়ের পদধূলি নেই না, এটাই বলতেছে পদধূলি, অর্থাৎ পায়ে দুলানো, পায়ের দুলানো। পদধূলি অর্থ নর্মাল অর্থ হচ্ছে পায়ের দুলানো, অর্থাৎ পায়ে চুমু খাওয়া, এখানে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো ছায়া সুনিবিড়, ছায়া মানে ছায়া ঘেরা, অর্থাৎ গ্রামটা হচ্ছে ছায়া সুনিবিড়, অর্থাৎ ছায়া ঘেরা, সুন্দর সুনিবিড়, ছায়া সুনিবিড় অর্থ হচ্ছে সুন্দর ছায়া ঘেরা। শান্তির নীড়, অর্থাৎ গ্রামটা হচ্ছে শান্তির, নীড় শব্দের অর্থ হচ্ছে পাখির বাসা, অর্থাৎ এখানে গ্রামের গল্পগুলো ছোটো ছোটো শান্তি, যেমন পাখির বাসাগুলো শান্তিতে থাকে তারা, তাহলে শান্তির নীড়, অর্থাৎ গ্রামগুলোকে, গ্রামের গড়গুলোকে বলছে কিসের, শান্তির নীড়। ছোট ছোট গ্রামগুলো, অর্থাৎ গ্রামগুলো কি ছোট ছোট, অর্থাৎ গ্রামগুলো কি ছোট ছোট, অর্থাৎ ওপেনের গ্রামগুলোর কথা বলতেছে। ছায়া সুনিবিড় কিরকম, ছায়া সুনিবিড়, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলো, অর্থাৎ গ্রামগুলো কি ছোট ছোট। দেখো পল্লব গণ, পল্লব গণ অর্থ হচ্ছে লতা পাতা ঘেরা, লতা পাতা ডালপালা ঘেরা, অর্থাৎ গণ, পল্লব গণ হচ্ছে লতা পাতা ডালপালা ঘেরা বা গণ। আম্র শব্দ, আম্র কারণ, আম্র শব্দের অর্থ হচ্ছে আম, কারণ শব্দের অর্থ হচ্ছে বাগান, অর্থাৎ আম্র কারণ হচ্ছে আম বাগান। রাখালের খেলা গেহ, খেলা গেহ মানে হচ্ছে খেলাঘর, অর্থাৎ আম বাগানে রাখাল বসে বসে খেলা করে, অর্থাৎ রাখালের খেলা গেহ, অর্থাৎ খেলা গড়, অর্থাৎ রাখাল কি করে তাদের গরুগুলোকে রেখে আম বাগানে খেলা করে বা আম বাগানে বসে থাকে, এটাকে বলছে। তারপরে স্তব্ধ,
স্তব্ধ হচ্ছে নিশ্চুপ, স্থির, স্তম্ভিত হওয়া। স্তব্ধ যেমন থবনে যাওয়া বাগদার, অত স্তম্ভিত হওয়া। স্তব্ধ মানে স্থির, নিশ্চুপ। স্তব্ধ অতল দিঘি, অতল দিঘি মানে যে দিঘির তলা নাই, অর্থাৎ অনেক গভীর। অতল দিঘি, দিঘিটা কিরকম ছিল? অতল, অর্থাৎ যে দিঘির তলা নেই, অনেক গভীর অর্থে ব্যবহৃত হয়েছে। কালো জল, অর্থাৎ এই দিঘির জলগুলো ছিল কালো, দেখতে কিরকম ছিল? কালো জল। নিশীথ শব্দের অর্থ গভীর রাত। নিশীথ, শুধু নিশীথ, শুধু নিশীথ শব্দের অর্থ হচ্ছে গভীর রাত। আর নিশীথ শীতল স্নেহ সম্পূর্ণটা অর্থ হচ্ছে হৃদয় জোড়ানো গভীর মমতা। অর্থাৎ আমরা যখন এরকম বসি, এরকম মানে এরকম এই নদীর দিঘির পাড়ে বসি, স্তব্ধ ঠান্ডার দিঘির পাড়ে বসি জল, তখন আমাদের হৃদয়টা, এই যে এই গল্পগুলো দিতেছে এগুলো আমার তখন কি হয়? নিশীথ শীতল স্নেহ, অর্থাৎ হৃদয় জড়ানো গভীর মমতা, অর্থাৎ মনটা যেন জুড়িয়ে যায়, হৃদয়টা যেন জুড়িয়ে যায়। নিশীথ শীতল স্নেহ শব্দার্থে আছে, অর্থ হচ্ছে কি? হৃদয় জুড়ানো গভীর মমতা। নিশীথ শীতল স্নেহ শব্দের অর্থ কি? হৃদয় জোড়ানো গভীর মমতা। তারপর দেখো বুক ভরা মধু, তাহলে বুক ভরা মধু, মধু অর্থ স্নেহ, মমতা, ভালোবাসা। বুক ভরা কি? মধু, স্নেহ, ভালোবাসা। বঙ্গের বধূ, বঙ্গ মানে বাংলা, বঙ্গ মানে বাংলার, বধূ মানে বউ, মানে বাংলার বউ। তাহলে পরীক্ষা আছে বধূ কিরকম? বঙ্গের বধূ। বুক ভরা মধু, অর্থাৎ গ্রামের বউগুলোর কথা বলতে, তাদের স্নেহ, মমতা, ভালোবাসায় ঘেরা। বঙ্গের বধূ অর্থাৎ বাংলার বধূ, বউ। জল লয়ে যায় ঘরে, অর্থাৎ কলসিতে। আমরা তো দেখি না গ্রামের মেয়েরা জল নিয়ে কলসিতে বাসায় যায়, এই যে কলসিতে করে জল নিয়ে যায় ঘরে, অর্থাৎ ঘরে কি করে? কলসিতে করে নিয়ে জল নিয়ে বাসায় যাচ্ছে। মা বলিতে প্রাণ, অর্থাৎ তার জন্মভূমিকে, অর্থাৎ মা বলিতে প্রাণ, জন্মভূমিকে মা বলতে মন যাচ্ছে। মা বলিতে প্রাণ করে আনচান, আনচান মানে ছটফট করা। চোখে আসে জল বরে, বরে মানে চলে আসা, অর্থাৎ তাকে চোখ দিয়ে কি জল চলে আসে। অর্থাৎ জন্মভূমিকে কি করতে? মা বলতে মন চাচ্ছে, জন্মভূমিকে মা বলতে মন চাচ্ছে, আনচান ছটফট করছে, চোখ জলে আসে বরে। অর্থাৎ এই গ্রামের বধূ বা এরকম এরকম এদেরকে দেখে, এদের গ্রামকে দেখে তারপর গ্রামের মা বলেতে আনচান করতে, গ্রামটাকে খুব ভালো লাগা কাজ করছে। ক্লিয়ার? তারপরে 2 দিন পর, 2 দিন পর, কয়দিন পর? 2 দিন পর দ্বিতীয় প্রহরে। তাহলে এটা ইম্পর্টেন্ট। তাহলে ওপেন হাঁটতে হাঁটতে কয়দিন? তখন তো আর রিক্সা গাড়ি এখনের মতো ছিল না, তাহলে হেঁটে হেঁটে গ্রামে আসতেছিল। তাহলে 2 দিন পর, কয়দিন পর? 2 দিন পর দ্বিতীয় প্রহরে। দ্বিতীয় প্রহর বলতে দুপুর বেলার কথা বলা হচ্ছে। দ্বিতীয় প্রহরে প্রবেশনু, প্রবেশনু মানে প্রবেশ করা, প্রবেশনু মানে প্রবেশ করা, প্রবেশনু মানে প্রবেশ করা নিজ গ্রামে, অর্থাৎ নিজ গ্রামে। অর্থাৎ ওপেন হাঁটতে হাঁটতে কয়দিন লাগছে তার গ্রামে প্রবেশ করতে? 2 দিন পর। তারপরে দেখো এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে। কুমুরের বাড়ি দক্ষিণে সারি। কুমুর হচ্ছে কি? আমরা জানি মাটি দিয়ে তৈরি হাড়ি পাতিল যারা তৈরি করে, পুতুল তৈরি করে। কুমুর হচ্ছে কি? মাটি দিয়ে যারা হাড়ি পাতিল বা কি করে এরকম হাড়ি পাতিল তৈরি করে। কুমুরের বাড়ি, অর্থাৎ কুমুরের বাড়ি দক্ষিণে ছাড়ি, দক্ষিণ পাশে ছাড়ি মানে দক্ষিণ পাশে রেখে। আমরা সামনে যখন এগিয়ে যাই তাহলে ডানে বায়ে কত কিছু পড়ে না? ডানে বায়ে পিছনে অনেক কিছু পড়ে, এটাই বলতেছে। তাহলে এদের এই যে আজ আমরা 2 বিঘা জমি কবিতার 3য় পার্ট শিখব। শুরু করা যাক। বুক ভরা মধু, বুক ভরা মধু, মধু মানে হচ্ছে স্নেহ, ভালোবাসা। বঙ্গের বধূ, বঙ্গ মানে হচ্ছে বাংলা, বাংলার, বধূ মানে হচ্ছে বউ। তা বুক ভরা মধু, বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। আমরা দেখি বাংলার মেয়েরা অর্থাৎ গৃহবধূরা কি করে? কলসিতে করে বাড়িতে জল নিয়ে যায়, এটাই কবি বলতেছে। বুক ভরা মধু, তাদের বুক ভরা স্নেহ, মমতা। বঙ্গের বধূ, বাংলার বধূরা জল লয়ে যায় ঘরে, অর্থাৎ ঘরে কি করে? জল নিয়ে, কলসিতে জল নিয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ, অর্থাৎ তার এগুলো দেখে তার জন্মভূমিকে মা বলিতে প্রাণ করে আনচান, ছটফট করে। অর্থাৎ তাকে এগুলো দেখে তার মা বলিতে প্রাণ, অর্থাৎ তার জন্মভূমিকে, অর্থাৎ এগুলো দেখে ছটফট করে, বলতে প্রাণ কি বলতে আনচান করে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখ আসে জল ভরে, অর্থাৎ চোখ ভরে কি আছে? জল, জল চলে আসে। অর্থাৎ দীর্ঘদিন পর যেহেতু সে গ্রামের ফিরে আসে, এজন্য এই কথাগুলো বলতেছে। বরে 2 দিন পর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয়দিন পর সে ফিরে আসে? 2 দিন পর। কয়দিন পর ফিরে আসে? 2 দিন পর। কয়দিন পর? 2 দিন পর। 2 দিন পর দ্বিতীয় প্রহরে, দ্বিতীয় প্রহর মানে দুপুরবেলা। 2 দিন পর দ্বিতীয় প্রহর মানে হচ্ছে দুপুরবেলা। প্রবেশন মানে প্রবেশ করেছি নিজ গ্রামে, অর্থাৎ তার নিজ গ্রামে, অর্থাৎ প্রবেশ করিনি। অর্থাৎ 2 দিন কেন লাগছে? কারণ আগে তো আর এখনের মতো রিক্সা, ট্রেন এরকম ছিল না, অর্থাৎ হেঁটে হেঁটে আসতেছিল। তাই 2 দিন পর তার দুপুরবেলা তার গ্রামে প্রবেশ করেছে। প্রবেশন মানে প্রবেশ করেছে নিজ গ্রামে, অর্থাৎ নিজ গ্রামে প্রবেশ করেছে। পরীক্ষায় আসতে পারে কিন্তু। এবার কয়েকটা বর্ণনা দেবে। আমরা যখন কোনো সামনের দিকে হেঁটে যাই তাহলে সামনে পিছিয়ে ডানে বায়ে কত কিছু ফেলে আসি না? যেমন ডানে এমুকের বাড়ি, বামে এমুকের বাড়ি, পিছনে এটা ফেলে আসলাম, এরকম বলি। এখানে তাই বলবে।
কুমোরের বাড়ি, অর্থাৎ কুমোর হচ্ছে যারা মাটি দিয়ে হাঁড়ি পাতিল পুতুল বানায়। কুমোরের বাড়ি অর্থাৎ কুমোরের বাড়ি দক্ষিণে সারি, অর্থাৎ দক্ষিণে ফেলে। ওপেন যে হেঁটে যাচ্ছে, দক্ষিণ পাশে কাকে ছাড়ছে, ফেলে গেছে? কুমোরের বাড়ি। রথতলা করি বামে, রথতলা হচ্ছে জায়গার নাম, রথতলা হচ্ছে বামে, অর্থাৎ দেখো কুমোরের বাড়িটা দক্ষিণে ছাড়ছে, অর্থাৎ দক্ষিণে ফেলে আসছে। আর রথতলা হচ্ছে অর্থাৎ বামে, রথতলাটা কোন দিকে? ডানে, সরি, রথতলা হচ্ছে বামে, রথতলা জায়গার নাম, রথতলা হচ্ছে বামে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেস্ট যেন না লাগে। কুমোরের বাড়ি দক্ষিণে সেরে আসছে, আর রথতলা কোন দিকে? বাম পাশে, রথতলা হচ্ছে বাম পাশে। ওকে, অর্থাৎ জায়গার নাম হচ্ছে রথতলা। রাখি হাটখোলা, হাটখোলা অর্থ হচ্ছে বাজার বা ক্রয় বিক্রয়ের স্থান, হাটখোলা মানে হচ্ছে বাজার বা ক্রয় বিক্রয়ের স্থান। নন্দির গোলা, নন্দির হচ্ছে নন্দির গোলা, নন্দির নাম, এবং গোলা হচ্ছে গোলা বলা দান বলি না, পাত্র যেখানে ধান পাট শস্য জমা রাখা হয়, অর্থাৎ গোলা, নন্দির গোলা, অর্থাৎ গোলা ভরা ধান আমরা বলি না, গোলা ভরা ধান, গোলা ভরা শস্য, নন্দিরদের যে গোলাটা আছে। হাটখোলা রাখি, এই যে দেখো বামে, রাখি হাটখোলা নন্দির গোলা মন্দির করি পাশে। কি পাশে ফালাইছি আমরা? মন্দিরকে পাশে ফালাইছি। কোনটাকে ফালাইছি পাশে? মন্দিরকে পাশে ফালাইছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। কুমোরের বাড়ির দক্ষিণে সারছি, রথতলা বামে। এরপরে রাখি হাটতলা, নন্দির গোলা, কার গোলা? নন্দির গোলা, মন্দির, এগুলো কি করছি আমরা? পিছনে ফেলে আসছি, পিছনে, মন্দিরকে পিছনে ফেলে আসছি। এভাবে হাঁটতে হাঁটতে তিসাতুর, তিসাতুর মানে তৃষ্ণার্ত হয়ে, পিপাসিত হয়ে, ঠিক আছে। হাটখোলা কিন্তু বাজার বা ক্রয় বিক্রয় স্থান। আচ্ছা, তিসাতুর অর্থে পিপাসা কাতর, অর্থাৎ পিপাসা কাতর অথবা তৃষ্ণার্ত কাতর হয়ে পৌঁছিনু অর্থাৎ শেষে, পৌঁছুনু অর্থাৎ পৌঁছে গেলাম, অর্থাৎ পৌঁছে গেলাম এসে আমার বাড়ির কাছে, অর্থাৎ আমার গ্রাম, আমার বাড়ি, অর্থাৎ আমি দীর্ঘদিন সেই 2 বিঘা জমিটা, অর্থাৎ কতদিন তৃষ্ণার্ত হয়ে। তাহলে পরীক্ষা আসতে পারে যে কখন সে যখন পৌঁছে গেছে তার বাড়িতে, যখন পৌঁছে তখন কিরকম ছিল? ওপেন তৃষ্ণার্ত ছিল। এবার তার বাড়িটাকে দেখে ধিক্কার জানাচ্ছে। দেখো দিক অর্থাৎ লজ্জা, ধিক্কার, শত দিক অর্থাৎ তোকে শত লজ্জা, শত ধিক্কার, অর্থাৎ আমাদেরকে আমরা অপমান করি না, বা আমরা এরকম খারাপভাবে বলি না একটু, যে তুই আজকে আমার কথা শুনতেছেন, তোকে ধিক্কার, তুই আজকে আমার সাথে চলিস না, তার সাথে চলিস, ধিক্কার, তোকে লজ্জা, তোর জন্য আমার বন্ধু হিসেবে নেই, এরকম বলি না, এটাই দিক করে, অর্থাৎ ধিক্কার, ওরে মানে এসে জমিকে বলতেছে, অর্থাৎ এরকম শত দিক, কত দিক দিতেছে? শত মানে 100 দিককার, অর্থাৎ শত দিক আমরা যখন বলি। নীলা স্কুলটা ভূমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার ভূমিটাকে কি বলছে? নীলা স্কুলটা ভূমি, অর্থাৎ ভূমিকে কি বলছে? নীলা যত লাশহীন, কুলটা হচ্ছে খারাপ বা অসৎ ভূমি, অর্থাৎ সে তার ভূমিকে কি নামে ডাকতেছে? নীলা স্কুলটা ভূমি। কেন নীলা স্কুলটা ভূমি বলছে? এর কারণ হচ্ছে এই জমি আসল মালিকের কথা ভুলে গিয়ে, অর্থাৎ ওপেনকে ভুলে গিয়ে নতুন খারাপ মালিকের কথাই চলছে, অর্থাৎ রাজার কথাই চলছে। আর নীলা স্কুলটা বলছে এই কারণে যে জমিটা এখন আর তার ওপেনের মতো নয়, এখন জমিটা রাজার মতো, অর্থাৎ রাজার কথা মতো চলতেছে, এই জন্য বলছে নীলা স্কুলটা। তাহলে ওপেনটাকে, জমিটাকে কি নামে ডাকছে? নীলা স্কুলটা। নীলা হচ্ছে লজ্জাহীন, কুলটা মানে হচ্ছে খারাপ বা অসৎ, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। যখনই জাখার, অর্থাৎ জমি যখন যে দখল করে, অর্থাৎ জমিটা যখন যার কাছে থাকে, তখনই তার কথাই বলে, তখন তার। এই কি জননী তুমি? জননী মানে মা, আর এখানে মা বলতে তার জমিকে বোঝাচ্ছে। জননী ভূমি, অর্থাৎ এটাই কি তোমার বৈশিষ্ট্য? মা, অর্থাৎ মা একটা সন্তান যে সন্তানের কাছে থাকবে, এই সন্তানের কথাই স্মরণ করবে, অন্য সন্তানকে ভুলে যাবে, এরকম তো না। তাহলে তাহলে তার জমিকে জননী বা অর্থাৎ মার সাথে তুলনা করছে। যখনই জাখার, অর্থাৎ তুমি যখন যার কাছে দখলে থাকো, যার কাছে থাকো, তখনই তার। এ কি তোমার জননী তুমি? এ কি তোমার এরকম যে নিজের মা নিজের আপন সন্তানকে বলে অন্য সৎ সন্তানের কথায় চলে? এটা এরকম কি হতে পারে? এটাই বলছে। এবার একটা বলতে, সে কি মনে হবে? তোমার কি মনে আছে? একদিন মানে কোনো একদিন, যবে মানে যখন, ছিলে দরিদ্র মাথা, অর্থাৎ দরিদ্র মা ছিল, অর্থাৎ ওপেনের কাছে যখন ছিল, ওপেন তো গরিব, সে তো আর দামি দামি ফসল ফলাইতে পারতো না, ফুলের বাগান করতে পারতো না, সে তো নর্মাল ছোটোখাটো অল্প টাকায় সবজি চাষ করতো, অল্প টাকায়। তখন এই জন্য বলতে, তখন তো তুমি দরিদ্র ছিলা, তোমার কি সে কি মনে হবে? একদিন যখন ছিলে দরিদ্র মাথা, তখন তুমি দরিদ্র ছিলা, তখন সাধারণ ফল ফুল দিতা। দেখো কি বলছে? আঁচল ভরে, অর্থাৎ আঁচল বলতে আঁচল, অর্থাৎ উঠান ভরে, আঁচল ভরে রাখিতে মানে রাখতে, আঁচল ভরে রাখতে, দরে ফল ফুল শাক পাতা, কয়টা জিনিস যখন ওপেন চাষ করতো, তখন নর্মাল ফল ফুল শাক পাতা কি করতো? আঁচল ভরে রাখতো।
আর এখন তো যেহেতু রাজার টাকা আছে অনেক, সে দামি দামি ফসল ফলাচ্ছে, দামি ফল, দামি ফলের ফুলের বাগান, মানে দামি দামি মানে জিনিস উৎপন্ন করতেছে। আর ওপেনের সময় থাকার সময় কি করতো, যে আঁচল ভরে কি কি দিত, ফল, ফুল, শাক, পাতা। এবার বলতেছে দেখো, আজ কোন রীতে, আজকে রীতে মানে হচ্ছে কারণে, আজ কোন রীতে, আজ কোন কারণে কারে বুলাইতে, অর্থাৎ কারে বুলাইতে ধরেছ বিলাস বেশ, অর্থাৎ বিলাসী সাজ সাজছ। এরকম আমরা আসি না যে আমরা নর্মাল সাদা সিধা পোশাক পরি, কিন্তু কোন মানুষের সামনে যখন যাব তাকে যদি আমরা মানে তাকে আমাকে দেখলে যেন ভালো লাগে, এরকম কি সাজকুজ বিলাস বেশ ধরে সাজসজ্জা করি। এটাই বলতেছে যে আজ কোন রীতে কোন কারণে তুমি বুলাইতে ধরেছো, কাকে বুলাইতে বিলাস বেশ ধরছো, অর্থাৎ আজকে ফুল ফল চেহারাই চেঞ্জ হয়ে গেছে তোমার জমির, অর্থাৎ জমির এখন ফুলের বাগান, ফলের বাগান, অন্য চেহারা ধরে গেছো। তুমি কাকে বুলাইতে, এটাই ওপেন জমিকে জিজ্ঞাসা করতে, কাকে বুলানোর জন্য তুমি এরকম বিলাসী শ্বাস সাজছ। পাঁচ রঙের পাতা, কয় রঙের পাতা, বেরি বেরি পাঁচ রঙের পাতা, পাতাবাহার, যেরকম এরকম চারদিকে দেখেন এরকম পাতাবাহারের বিভিন্ন এরকম আছে না, যেরকম এই যে আমি চিত্র মধ্যে দেখেন বিভিন্ন ফল ফুল, বিভিন্ন কালারের ফল ফুলের বাগান, এরকম পাঁচ রঙের পাতার যেরকম দেখেন, তাহলে বলতে পাঁচ রঙের পাতা, অর্থাৎ চারদিকে পাঁচ রঙের পাতা, বিভিন্ন পাতাবাহার বা বিভিন্ন ফল, পাঁচ রঙের পাতা, তাহলে কয় রঙের পাতা, পাঁচ রঙের পাতা। অঞ্চলে গাথা, অঞ্চলে অর্থাৎ চারদিকে গাথা, অর্থাৎ বাগানের চারপাশে এরকম যে চারপাশে, যে বাগানের চারপাশে কি হচ্ছে, এই ফুলের বাগান বলতেছে। তাই পাঁচ রঙের পাতা, কয় রঙের পাতা, পাঁচ রঙের পাতা, অঞ্চলে গাথা, অর্থাৎ চারদিকে গাথা। পুষ্পে খচিত কেশ, আমরা যেমন ফুলের মধ্যে মাথার মধ্যে পুষ্প দিয়ে, মাথার মধ্যে ফুল দিয়ে রাখে মেয়েরা, কেশ মানে ক্যাশের মতো, ক্যাশ মানে হতো চুল, চুলের মধ্যে যে ফুল দিয়ে যেরকম সাজে, এরকম এই বাগানটার চারপাশে কি করছে, অঞ্চলে গাথা, বিভিন্ন ফুলের বাগান, পাতা, এই যে পাতা মানে পাঁচ রঙের পাতা, বিভিন্ন ফুল বা পাতাবাহারের দিয়ে চারদিকে খচিত আছে, অর্থাৎ যেরকম মেয়েরা যেরকম চুল খচিত রাখে ফুল দিয়ে, ক্যাশকে চুল যেরকম খচিত রাখে সুন্দর করে চুলের মধ্যে গুজে রাখে, তেমন চারদিকে এই বাগানের চারদিকে কি করছে, মানে পাঁচ রঙের পাতা বা বিভিন্ন ফুল দিয়ে ডেকে আছে। অর্থাৎ আমি তোর লাগে, আমি তোর লাগে মানে আমি তোর জন্য, আমি তোর লাগে মানে হচ্ছে আমি তোর জন্য, অর্থাৎ আমি তোর জন্য, অর্থাৎ এই তার জমিকে বলতেছে আমি তোর জন্য বিভাগী, অর্থাৎ বিভাগী হয়ে, বিরহ নিয়ে কষ্ট পেয়ে, বিভাগী অর্থ হচ্ছে বিরহ নিয়ে কষ্ট পেয়ে, গৃহহারা অর্থাৎ গড়হারা, গৃহহারা সুখহীন অর্থাৎ গড় হয়ে গেছি, অর্থাৎ আমি তোর জন্য, অর্থাৎ আচ্ছা গৃহহারা গড়হারা তোর কষ্টে কষ্টে। তাহলে আমি আবারও বলি, আমাদের শব্দার্থ এবং টিকার মধ্যে যে শব্দের মিনিংগুলো দেওয়া আছে ওইগুলো শুধু সব নাম্বার কোশ্চেনের জন্য আসবে, এমসিকিউতে আসবে। আর আমি যে অতিরিক্ত অর্থগুলো বলছি এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। শুধু আমরা কি পড়বো, যেগুলো শব্দ অর্থ টিকার মধ্যে দেওয়া আছে ওইগুলো পড়লে হবে। আর আমি শব্দগুলো বোঝার জন্য অতিরিক্ত অর্থগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের পার্টে আমরা বাকি সম্পূর্ণ অংশটা শেষ করব। আচ্ছা, ধন্যবাদ আজকের পর্বটা দেখার জন্য, এবং লাস্ট পর্বে আমরা সম্পূর্ণটা শেষ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা 2 বিঘা জমির শেষ পার্ট অর্থাৎ শেষ অংশটা শেষ করব। আগে আমরা 3টা পর্ব শেষ করেছি, আশা করি যারা আগের পর্বগুলো দেখে নেবেন। আচ্ছা, শুরু করা যাক। তুই হেতা বসে উড়ে রাক্ষসী, অর্থাৎ রাক্ষসীর মতো। তুই হেতা মানে এখানে বসে, তুই হেতা মানে এখানে বসে উড়ে রাক্ষসী, অর্থাৎ তার উড়ে বলতে তার জমিকে বোঝাচ্ছে, রাক্ষসী অর্থাৎ রাক্ষসীর মতো হাসিয়া কাটাস দিন, অর্থাৎ হেসে কাটাস দিন, অর্থাৎ আমি কষ্টে বৈরাগী হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আর তুই এখানে রাক্ষসীর মতো হেসে হেসে দিন কাটাচ্ছিস, অর্থাৎ আনন্দে আছিস। তার জমিটাকে বলছে, অর্থাৎ তুই অনেক আনন্দে আছিস আর আমি কি কষ্টে আছি, ঠিক আছে? ওপেন তার এটা বলতেছে। তারপরে ধনির আদরে গরব, অর্থাৎ গর্ব, এনে হচ্ছে গৌরব বলতে গর্ব বা অহংকার না ধরে, ধনির আদরে। তাহলে পরীক্ষা আসবে কখন গর্ব না ধরে, অহংকার না ধরে, ধনির আদরে যেন গর্ব না ধরে। আমরা যেরকম অনেক বড় লোক হয়ে গেলে যেন গর্ব অহংকার চলে আসে না, এরকম অনেক আদরের থেকে যেন অহংকার তোর মধ্যে না আসে। এতই হয়েছিস ভিন্ন, এতই হয়েছিস ভিন্ন, এজন্যই কি আমাকে ভিন্ন করে দিয়েছিস? মানে এরকম অহংকার করার জন্য কি আমাকে ভিন্ন করে দিয়েছিস? ভিন্ন কীভাবে করে দিয়েছে? আমাকে মানে ওপেনকে দূরে সরিয়ে ভিন্ন হয়ে গেছে জমিটা, অর্থাৎ আগে কি এই জমিটা ওপেনের ছিল না, এখন তাকে ভিন্ন করে আলাদা হয়ে কার হয়ে গেছে? রাজার হয়ে গেছে। এই জন্য বলতেছে এতেই হয়েছিস ভিন্ন, মানে আমাকে ভিন্ন করে দিয়েছি এজন্যই।
কোনোখানে লেশ, লেশ হতো চিহ্ন বা নিদর্শন। ধরেন আমি একটা জায়গায় যদি বসবাস করি, অর্থাৎ একটা ঘরে বসবাস করি, বিভিন্ন জায়গায় কিন্তু আমার নাম বা আমার চিহ্ন রেখে রাখি, অথবা আমার কোনো অস্তিত্ব রাখি। মানে আজকে কোনোখানে লেশ অর্থাৎ চিহ্ন বা নিদর্শন, নাহি, নাহি মানে নাই, অবশেষ মানে আর কোনো চিহ্নই নাই, ওপেনের রেখে যাওয়া যে চিহ্ন আর আজকে কোনো অবশিষ্ট নাই, সেদিনের কোনো চিহ্ন। অর্থাৎ 15-16 বছর আগে ওপেনে যখন জমিটা চাষ করতো তখন যে তার মানে যে চিহ্ন ছিল, আজ কোনো চিহ্নই তার অবশিষ্ট নেই। অর্থাৎ সব স্বাভাবিক। আমরা যখন কোনো কিছু একটা জায়গা থেকে আরেকজন, আমার জায়গাটা যখন অন্য জায়গায় অন্যজন দখল করবে, তখন সে কিন্তু তার মতো করে যে সব কিছু আমার অস্তিত্ব মুছে দিয়ে কী করবেন, তার অবস্থানটা তুলে ধরবে, এখানে তার মতো করে আবার সাজাবে। এটাই কল্যাণময়ী। তুমি কল্যাণময়ী ছিল, মঙ্গলময়ী ছিল, জমিকে বলতেছে। অর্থাৎ তুমি কল্যাণময়ী ছিলে, মঙ্গলময়ী ছিলে, তুমি ওই মানে হচ্ছে ওগো, এটা হচ্ছে স্ত্রী সম্বোধন সূচক শব্দ, স্ত্রী সম্বোধন সূচক শব্দ, সম্বোধন করতে ব্যবহার করবে। ওগো তোরা যাসনি ঘরের বাইরে, ওগো বলতে আমরা বলি না এই মেয়ে, এই ছেলেরা তোমরা যে বাহিরে যেও না, এরকম এরকম সম্বোধন করে বলি। তাহলে ওই হচ্ছে কি স্ত্রী সম্বোধন সূচক শব্দ। অর্থাৎ এই জমিকে বলতেছে ওহি তুমি ওই মানে ওগো। ক্ষুধা হরা, ক্ষুধা হরণকারী, হরা মানে হরণকারী, ক্ষুধা অর্থ হচ্ছে ক্ষুধার্থ, ক্ষুধা হরণকারী। অর্থাৎ তার জমিটাকে এতই ভালোবাসে, তুমি বলতেছে তুমি কল্যাণময়ী ছিলা, তুমি ক্ষুধাখোরী মানে ক্ষুধা হরণকারী, মানে তোমার জন্য আমি সারাদিন তোমার পিছনে খেটে মরতাম, অর্থাৎ ক্ষুধাও থাকতো না এরকম। সুধা রাশি মানে অনেক অমৃত, অর্থাৎ জমিটাকে অনেক উপমা দিতেছে, অর্থাৎ ভক্তিসূচক সম্বোধন করতেছে। অর্থাৎ জমিকে সে যে অনেক ভালোবাসতো, এগুলো বিভিন্ন উপমার মাধ্যমে বুঝাচ্ছে, সম্বোধন করতেছে এই জমিকে। যত হাসো, এই লাইনটা দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক নাম্বারে আসে। যত হাসো আজ, তুমি আজকে যতই হাসো, যত করো সাজ, তুমি যতই সাজ করো, সাজুগুজু করো। ছিলে দেবী মানে এককালে আমার কাছে যখন ছিলে তুমি দেবী ছিলা, হলে দাসী মানে এখন দাসী হয়ে গেছো। কেন? কারণ ওপেনের ছিল একটাই জমি, আর যখন মানুষের একটা জিনিস থাকে সে কিন্তু এটাকে অনেক আগলে রাখে, অনেক ভালোবেসে আগলে রাখে। আমার যদি একটা কলম থাকে, আমি একটা কলমকে যে সুন্দর করে মানে মানে আদর করে রাখবো। আমার যদি 100টা কলম থাকে, আমি কোন কলমটা কখন ব্যবহার করবো, আমি কি তাকে আগলে রাখবো কোনটা? তাহলে রাখবো না। তার মানে মানুষের জন্য কম জিনিস থাকে সে আগলে রাখে, অর্থাৎ ওপেনের জমি ছিল একটা, তাই সে দেবীর মতো এই জমিটাকে ভালোবাসতো, আগলে রাখতো, সুন্দর করে রাখতো। আর জমিদারের যেহেতু অনেক জমি, তার মানে এই এক জমি নিয়ে তো তার পড়ে থাকলে হবে না, এই জন্য এই জমিটা এখন কি হয়েছে, দাসীর মতো থাকতেছে। তাহলে ওপেনের কাছে ছিল দেবীর মতো, আর এখন কি হচ্ছে, দাসীর মতো। এরপরে কি আছে, বিদীর্ণ হিয়া, হিয়া শব্দের অর্থ হচ্ছে অন্তর, বিদীর্ণ হিয়া মানে হিয়া শব্দের অর্থ হচ্ছে অন্তর, বিদীর্ণ হিয়ার মানে হচ্ছে অন্তরে আঘাত পেয়ে। অর্থাৎ ওপেন যখন দেখতেছে তার জমিটা আর আগের মতো নাই, তার কোনো চিহ্ন নাই, তখন অন্তরে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, বুকে অন্তরে আঘাত পেয়ে। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরে, অর্থাৎ ফিরে ফিরে চারিদিকে চেয়ে দেখি, অর্থাৎ চারদিকে সে চেয়ে দেখতেছে, বারবার চারদিকে ঘুরে ফিরে দেখতেছে। আমরা যখন কোনো একটা জায়গায় আমি থাকি, ওই জায়গাটা ছেড়ে চলে গেলে 15-16 বছর পর বা 10 বছর পর যখন আসি, আবার ফিরে ফিরে দেখি না আমার কোনো অস্তিত্ব আছে কিনা। সো ওপেনও এরকম কি করছে, অন্তরে কষ্ট পেয়ে চারদিকে ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ দেখেন প্রাচীরের কাছে, প্রাচীর মানে হচ্ছে দেয়ালের কাছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই লাইনটা। প্রাচীরের কাছে অর্থাৎ দেয়ালের কাছে এখনো যে আছে সেই আম গাছ, একই অবাক হয়ে গেছে। দেখেন অবাক সূচক সময়, একই আম গাছ, অর্থাৎ ওপেনের লাগানো সেই আম গাছ, ওপেন যে সে 15-16 বছর আগে যে আম গাছ ছিল, সেই লাগানো আম গাছ দেখে সে অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। অর্থাৎ আমার রেখে যাওয়া চিহ্ন তো এখনো আছে, অর্থাৎ ওপেনের রেখে যাওয়া চিহ্ন কি, আম গাছটা এখনো আছে। কোথায় আছে? প্রাচীরের দ্বারা। ইম্পর্টেন্ট, ক নাম্বারের কোশ্চেনে আসতে পারে। বসি তার তলে, অর্থাৎ তার তলে বলতে আম গাছের তলে, বসি তার তলে আম গাছের তলে, নয়নের জলে অর্থাৎ চোখের জলে, নয়নের জলে মানে চোখের জলে, শান্ত হইল ব্যথা, অর্থাৎ শান্ত হইল কি, কষ্ট কমে গেল, পরীক্ষায় ব্যথা কখন শান্ত হয়েছে, যখন আম গাছের নিচে বসছে নয়নের জলে, চোখের জলে, তখন কি হচ্ছে, তার ব্যথাটা শান্ত হয়েছে। একে একে উদিল মানে উঠলো, একে একে উদিল মানে উঠলো, স্মরণে অর্থাৎ স্মরণ হলো বাল্যকালের কথা, অর্থাৎ শৈশবের স্মৃতিগুলো মনে পড়তেছে। এই বাড়িতে যেহেতু দীর্ঘদিন ছিল, এই এলাকায় ছিল, তার স্মরণ পড়তেছে। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের জ্বরে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যখন কালবৈশাখী জ্বর হয়, জ্যৈষ্ঠের জ্বরে রাত্রে নাহিক ঘুম, অর্থাৎ রাত্রে ঘুম আসতো না। কেন ঘুম আসতো না? কারণ কালবৈশাখী জ্বরে যখন আম পড়বে, সকালবেলা যে আগে উঠে যেতে পারবে সেই বেশি আম কুড়াতে পারবে, অর্থাৎ আম সংগ্রহ করতে পারবে, এই জন্য ঘুম আসতো না। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, অতি ভোরে উঠে তাড়াতাড়ি ছুটি, অর্থাৎ তাড়াতাড়ি ছুটি, কেন ছুটি? আম কোড়াবার দম, যেন আম কোড়াবার দম মানে কি, আম কোড়ানো দুমদাম পরে যাওয়া, মহা দুমদাম, অর্থাৎ জাঁকজমক,
কত তাড়াতাড়ি আম কুড়াতে পারি, কে কত বেশি আম কুড়াতে পারে, অর্থাৎ আম সংগ্রহ করতে পারি। দোমরে জাঁকজমক কে কত আম সংগ্রহ করতে পারি। সেই সুমধুর, স্তব্ধ মানে নিশ্চুপ দুপুর, শব্দহীন, স্তব্ধ মানে হচ্ছে নিশ্চুপ বা শব্দহীন, তাহলে দুপুরটা ছিল সেই সুমধুর স্তব্ধ দুপুর। পাঠশালা পলায়ন, অর্থাৎ স্কুল থেকে পলায়ন, অর্থাৎ ওপেনরাও কিন্তু স্কুল পালাইতো। সো ওপেন স্কুল পলায়ন বলতেছে আমার যে সেই মনে আছে যে স্তব্ধ দুপুর বেলায় আমরা যে স্কুল পলাতাম, পাঠশালা পলায়ন। ভাবিলাম হাই, ভেবে আফসুস করতেছে, সে আফসুস করতে হাই আফসুস করতেছে, আর কি কোথাও ফিরে পাবো সে জীবন, মানে আর কি সেই জীবনটা ফিরে পাবো। সবাই কিন্তু শৈশবটা ফিরে পেতে চায়, আর কি ফিরে পাবো সেই জীবন। সহসা বাতাস, সহসা মানে হঠাৎ, বাতাস ফেলি গেল শ্বাস, শ্বাস ফেলে গেল, অর্থাৎ আমরা যখন নাকে দিয়ে শ্বাস ফেলাই তখন এই বাতাসও কি করছে একটু শ্বাস ফেলে গেছে, মানে অর্থাৎ একটা বাতাসের জাপটা আসছে। এটা উপমা সুন্দর করে বোঝানোর জন্য বলতেছে বাতাস ফেলে গেল শ্বাস, অর্থাৎ বাতাসের একটা জাপটা আসে, অর্থাৎ হালকা একটু মানে একটু জুড়ে সুরে একটু বাতাস হয়েছে। শাখা অর্থাৎ গাছের ডাল, দুলাইয়া গাছে, অর্থাৎ গাছের ডাল, বাতাসে এসে কি করছে গাছ আম গাছের শাখাকে দুলাই দিছে, অর্থাৎ একটু নাড়িয়ে দিছে, এতে কি হবে একটা আম পড়বে। অর্থাৎ আমরা গাছে যেরকম ঝুঁকি দেই তাহলে কি করছে বাতাস কি করছে শ্বাস ফেলে কি করছে মানে শ্বাস ফেলে ডাল অর্থাৎ গাছের ডালগুলো একটু নাড়াইয়া দিছে, এতে কি হয়েছে মানে আম পড়বে। দেখুন দুটি পাকা আম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয়টি পাকা আম, দুটি পাকা আম, কয়টি পাকা ফল, পাকা ফল, দুটি পাকা ফল, ফল মানে হচ্ছে আমকে বলতে, দুটি পাকা ফল। লবিল মানে পড়লো, লবিল মানে পড়লো। ভূতল, ভূতল মানে হচ্ছে মাটি বা পৃথিবী পৃষ্ঠ বা জমিতে, অর্থাৎ ওপেনের জমিতে বা মাটিতে, অর্থাৎ বা ওপেনের সামনে ভূমিতে। আমার কুলের কাছে, অর্থাৎ ওপেন যেখানে বসেছিল ঠিক কুলের কাছে কি করছে একটা এই আম পড়েছে। ক্লিয়ার? ওকে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে, ভাবিলাম মনে বুঝি এতক্ষণে, অর্থাৎ এবার মনে মনে ওপেন বলছে এত সময় পর আমারে চিনিল মাতা, মাতা বলতে বলতে কি এখানে জমিটাকে বলছে মাতা বা গাছটা, গাছটা বা জমিটা অথবা গাছটা, অর্থাৎ বলতেছে এতক্ষণ পরে মনে জমিটা বা গাছটা আমাকে চিনতে পারছে, নয়তো এরকম এই যে আমাকে দেখার সাথে সাথে আম ফেলে দিছে, মানে এখন মনে হয় আমাকে চিনতে পারছে আমার গাছ। স্নেহের সে দানে, অর্থাৎ আম গাছটা থেকে যে দুইটা আম পড়ছে, এই স্নেহের সে দানে বহু সম্মানে, অনেক সম্মান করে। বারেক মানে একবার, বারেক আমরা ছোট সময় কিন্তু বলছি রাখাল ছেলে বারেক ফিরে চাও, বারেক মানে কি একবার ফিরে চাও, বারেক মানে সে একবার। ঠেকানো মাথা, ঠেকানো মানে ঠেকিয়ে মাথা, অর্থাৎ ওপেন কি করছে তার মাথার কাছে এই মাথার মধ্যে কি করছে এই যে মাথায় আমগুলোকে একবার ঠেকিয়ে সম্মান করছে। মাথার মধ্যে আমরা যেমন পায়ে হাতে বা পায়ে যদি কলম লাগে আমরা কি করি মাথার মধ্যে ঠুকিয়ে যেরকম চুমু দেয় বা সম্মান করি, এটা মাথায় ঠেকিয়ে আমকে কি করছে সম্মান করছে। বারেক ঠেকানো মাথা, বারেক মানে হচ্ছে একবার, ঠেকিয়ে মাথা, অর্থাৎ মাথা ঠেকিয়ে কি করছে তার ওই আমগুলোকে সম্মান করছে। হেনকাল হাই, হেনকাল মানে সেই সময়, হেনকাল মানে সেই সময়। যমদূত প্রায়, অর্থাৎ যমদূতের মতো, অর্থাৎ যমদূতের মতো। কোথায় হতে এলো মালি, মালি হতে যে বাগানে কাজ করে, কোথায় হতে এলো মালি, অর্থাৎ কোথায় হতে এলো মালি, অর্থাৎ সেই সময় হঠাৎ যমদূতের মতো কে আসছে মালি, অর্থাৎ যমদূতের সাথে তুলনা করছে কাকে, মালিকে যমদূতের সাথে তুলনা করছে। জুটি বাঁধা, অর্থাৎ এই যে তার চুলগুলো কিরকম জুটি বাঁধা ছিল, তাহলে এই যে এই মালির চুলগুলো কিরকম ছিল জুটি বাঁধা, চন্দ্রবিন্দু আছে কিন্তু জুটি বাঁধা। উড়ে, উড়ে মানে হচ্ছে ভারতের উড়িষ্যা অঞ্চলের লোক বা অধিবাসী, অর্থাৎ ভারতের উড়িষ্যা অঞ্চলের লোক বা অধিবাসীদেরকে উড়ে বলা হয়, ভারতের উড়িষ্যা অঞ্চলের লোক বা অধিবাসীদেরকে বলা উড়ে বলা হয়। আর এই উড়ে মানে কি উড়ে আসে না, অর্থাৎ ঝুটি পরা মানুষ উড়ে আসছে এরকম না, কিন্তু ওই ঝুটি বাঁধা একজন লোক উড়িষ্যার অঞ্চলের লোক, অর্থাৎ যে এই উড়ে বন্ধে কি ভারতের উড়িষ্যা অঞ্চলের লোক বা অধিবাসী। সপ্তম সুরে, সপ্তম সুরে মানে হচ্ছে উচ্চ সুরে খারাপ ভাষায়, উচ্চ সুরে খারাপ ভাষায়। পারিতে মানে দিতে লাগিল গালি, অর্থাৎ সুন্দর সুন্দর কিউট কিউট গালি দিতে চাইল, যেটা আমরা ভদ্র সমাজে দিতে পারি না, বুঝছেন। সপ্তম সুরে, কোন সুরে, সপ্তম সুরে মানে উচ্চ সুরে খারাপ সুরে। পারিতে মানে দিতে লাগিল গালি, কি দিতে লাগিল গালি দিতে লাগিল। কহিলাম তবে, কহিলাম মানে বললাম, কহিলাম মানে কি বললাম, তবে মানে তখন, কহিলাম তবে মানে তখন। আমি তো নীরবে, নীরবে মানে চুপচাপ শব্দহীন প্রতিবাদ ছাড়া দিয়েছি আমার সব, অর্থাৎ ওপেন কিন্তু এই জমি যে তাকে জোর করে আদায় করে নিয়েছে একবার কিন্তু প্রতিবাদ করে নাই, কারণ নিরীহ। তাহলে এটাই বলতেছে আমি তো নীরবে, আমি তো প্রতিবাদ ছাড়া নীরবে নিঃশব্দে দিয়েছি আমার সব, আমার যা ছিল 2 বিঘা জমি ছিল যা ছিল সবই তো দিয়ে দিলাম।
দুটি ফল অর্থাৎ দুটি ফল তার, দুটি ফল তার, অর্থাৎ এই জমির দুটি ফল অর্থাৎ আম করি অধিকার, আমি কি অধিকার করি না, তারই এক অধিকার করি, মানে এই দুইটা আমি তো দুইটা ফল অধিকার করি, এত তারই কলরব, এর জন্য এত চিৎকার চেঁচামেচি গালি কলরব, এর জন্য কি এত চিৎকার চেঁচামেচি গালি কলরব দিতে হবে? কলরব চিনল না মোরে, কে চিনল না? মালি তারে চিনল না, অর্থাৎ উপেনকে চিনল না। মোরে মানে আমাকে, নিয়ে গেল ধরে, অর্থাৎ উপেনকে ধরে নিয়ে গেল। কাঁধে তুলি লাঠি গাছা, কাঁধে তুলি লাঠি গাছা মানে কি? লাঠি যেরকম কাঁধেতে নিয়ে আমরা যখন হাঁটি না, লম্বা লাঠি হলে কাঁধে নিয়ে যেরকম হাঁটি, এরকম লাঠিয়াল মানুষের মতো, অত ঠিক লাঠি কাঁধেতে যেভাবে নিয়ে যাই, ওপেনকেও ঠিক এভাবে নিয়ে গেছে ভেদে, মানে ইয়ে করো। আচ্ছা, বাবু তখন এইবার যখন ওপেনকে নিয়ে গেছে তখন দেখেন বাবু কি করতেছে, অর্থাৎ জমিটা কি করতেছিল? বাবু ছিপ হাতে, ছিপ মানে কি? মাছ ধরার যন্ত্র, ওই যে ছিপ দিয়ে যে মাছ ধরে। বাবু মানে হচ্ছে জমিদার, ছিপ হাতে পারিষদের সাথে, পারিষদ মানে পরিষদের সদস্য, অর্থাৎ জমিদারের যে সাঙ্গপাঙ্গ আছে, পরিষদের যে লোক আছে, অর্থাৎ চেলা যারা আছে, অর্থাৎ যারা জমিদারের সাথে সবসময় থাকে কাজের লোক। বাবু ছিপ, ছিপ মানে হচ্ছে মাছ ধরার যন্ত্র। আবারও বলি, পারিষদ হচ্ছে এই পরিষদের সদস্য, তোমরা টিকাই যেভাবে আছে হুব এভাবে লিখবা। পারিষদ অর্থাৎ পারিষদের সদস্য, সাথে ধরিতেছিলেন মাছ, অর্থাৎ বাবু মাছ ধরতেছিলেন। অর্থাৎ পরীক্ষা আসতে পারে, উপেনকে যখন মালি নিয়ে আসে তখন জমিদার বা বাবু কি করতেছিল? পারিষদদেরকে সাথে নিয়ে মাছ ধরতেছিল। ক্লিয়ার? শুনে বিবরণ অর্থাৎ বর্ণনা শুনে, মালির মুখের বর্ণনা শুনে ক্রোধে মানে রাগে তিনি কন মানে বলেন, মারিয়া করিব খুন, অর্থাৎ মেরে ফেলবো, অর্থাৎ মেরে খুন করে ফেলবো। আমরা রাগ করে বলি না, মেরে খুন করে ফেলবো। ঠিক আছে? বাবু যত বলে, অর্থাৎ এই জমিদার যত বলে, পারিষদ তার মানে চেলাপেলারা অর্থাৎ পরিষদের সদস্যরা বলে তার শতগুণ অর্থাৎ 100 গুণ। বাবু যদি 1টা গালি দেয়, পরিষদের সদস্যরা দেয় 100টা গালি। ঠিক আছে? আমি কহিলাম মানে আমি বললাম, শুধু 2টি আম, আমাকে 2টি আম, আম মানে ভিক্ষা দেন। মাগি মানে চাওয়া, চেয়ে নিতেছে, অর্থাৎ মাগি অর্থাৎ এরকম মহাশয়, অর্থাৎ মহাশয় মানে রাজাকে বলতেছে, অর্থাৎ আমাকে 2টি আম ভিক্ষা দেন, অর্থাৎ মাগি মানে চাওয়া, অর্থাৎ আমি আপনার কাছে 2টা আম ভিক্ষা চাই, আমি আপনার কাছে 2টা আম ভিক্ষা চাই মহাশয়, অর্থাৎ রাজা। বাবু কহে হেসে, অর্থাৎ বাবু হেসে বলতেছে, বেটা সাধু বেশে, এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাবু হেসে বলতেছে কি? বেটা সাধু বেশে, অর্থাৎ সাধু বেশে পাক্কা চোর, অতিশয়, অতিশয় মানে অনেক, তুই তো একটা সাধু বেশে পাক্কা চোর, অর্থাৎ অনেক বড় চোর, সাধু বেশে তো অনেক বড় চোর। আমি শুনে হাসি, অর্থাৎ ওপেন শুনে হাসতেছে, আখি জ্বলে বাসা, চোখের জল দিয়ে বাসতেছে, বাসায় মানে ভেসে। এই ছিল মোর গটে, এই ছিল মোর আমার গটে মানে কপালে, মানে এটাই ছিল আমার কপালে, মানে আমার গাছের আম আমি আজকে খাইলাম, অর্থাৎ আমাকে এই চোর বলে, অর্থাৎ এ বলে আমার কি কপালে এটাই ছিল। তুমি মহারাজ সাধু হলে আজ, তুমি রাজাকে বলতেছে, রাজা তুমি মহারাজ, আজকে মহারাজ সাধু হলে আজ, অর্থাৎ তুমি আজকে সাধু হলে, অর্থাৎ আমার জমি দখল করে তুমি আজকে হয়ে গেলা সাধু, আর আমি চোর বটে, অর্থাৎ আমার জমি থেকে আমি কিছু নিলাম আর আমি হয়ে গেলাম চোর, অর্থাৎ আমি ভালো ছিলাম আমি হয়ে গেলাম চোর, আর তুমি চুরি করে হয়ে গেলে কি ভালো, ডাকাতি করে তুমি হয়ে গেলে ভালো, অর্থাৎ তুমি চোর হয়েও সাধু আর আমি সাধু হয়েও চোর। অর্থাৎ আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। কে কিরকম বুঝতে পেরেছো, বা তোমাদেরকে সামনে কোন কবিতাটা লাগবে, অর্থাৎ তোমরা কি আরও এরকম কবিতা চাও কিনা, ব্যাখ্যা অথবা ভিডিও ক্লিয়ার কিনা, মানে যেহেতু আমার হোয়াইট বোর্ডে ক্লাসটা নিচ্ছি না আমি, অর্থাৎ তোমাদেরকে ভিডিওটা আদৌ বুঝতে পারছো কিনা আমাকে একটু অবশ্যই জানাবা। আর যদি এরকম মনে হয় যে না এরকম ভিডিও দিলে তোমাদের জন্য ভালো হবে, অথবা নেক্সট কোন ভিডিওটা দিলে ভালো হবে, বা কোনো পরামর্শ বা কোনো একটা বুঝতে সমস্যা বা ভিডিওর কোয়ালিটি খারাপ, এরকম যত কোনো কমপ্লেন থাকলে বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবা। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, সবাইকে মধ্যে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।